একটা দেশ আগায় যাওয়া দেশকে পা টেনে, এটা আমাদের বাঙালিদের ক্যারেক্টার। আপনি উপরে ওঠেন, আমি আপনার লেজ ধরে টেনে নামায় দেব। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, সাধারণ মানুষকে তো আসলে দেখা যায় ঐক্যবদ্ধ করে রাজনৈতিক দলগুলো। সেখানে আওয়ামী লীগ বাদে আর সব রাজনৈতিক দলই তো রয়েছে। তবু কেন তুর্য কাজী, এটা সত্য যে তিনি কোনো রাজনৈতিক দল করেন না, তিনি কিন্তু একজন সাধারণ মানুষই, ওই মুক্তিযুদ্ধের পক্ষের। এখন মুক্তিযুদ্ধের পক্ষের বললে সবাই এটাকে আবার আওয়ামী লীগের পক্ষে নিয়ে যায়, কিন্তু সবাই আওয়ামী লীগের পক্ষে নয়। মানে অন্তত রাজনৈতিক ভাবে, যেমন তুর্য কাজী বলছিলেন যে যে তার মতো যারা সাধারণ মানুষ, মুক্ত চিন্তার মানুষ, কিন্তু কোনো রাজনৈতিক দলে বিলং করেন না, তাদেরকে ঐক্যবদ্ধ তো রাজনৈতিক দলকেই করতে হবে। সেই উদ্যোগ কি আছে? দেখুন, বাংলাদেশের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ, তার নেতা কর্মীরা এখন সব শীতনিদ্রায় আছেন। আমাদের তুর্য ভাইয়ের ভাষায় বালিশে মুখ লুকিয়ে আছেন, যেভাবে বলি না আমরা। আমার কথা হচ্ছে আর কত এখন সেটা হচ্ছে অন্যের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করার এই স্ট্র্যাটেজি, এটা মানধাতার আমলের স্ট্র্যাটেজি। আপনাকে কিন্তু অ্যাসার্ট করতে হবে ইফ ইউ মিন বিজনেস। এটা যেই পলিটিক্যাল পারসুয়েশনের মানুষই আপনি হন না কেন। এখন ধরুন আওয়ামী লীগ তার সময়ে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি এবং 14 দল তাদের মিত্র দল, এরা সবাই কিন্তু এক ধরনের শীতনিদ্রায় আছেন। ফলে বিগ সেগমেন্ট অফ দ্য পপুলেশন, অলমোস্ট হাফ, এদেরকে যদি আপনি নিষ্ক্রিয় দেখেন, বাকি যে 50 ভাগের মতো তারাও কিন্তু শততা বিভক্ত। আপনার যেই নামেই আমরা তাদের অভিহিত করি না কেন, কেউ স্বাধীনতার পক্ষে, কেউ বিপক্ষে, কেউ সেন্ট্রিস্ট, কেউ রাইটিস্ট, কেউ লেফটিস্ট, হোয়াটএভার, কিন্তু পুরো যে জনগোষ্ঠী শতভাগ মানুষ নিয়ে, সেখানে এই 50% পপুলেশন যদি ঘুমিয়ে থাকে এই চীনের সেই অপিয়াম সেবনকারীদের মতো, তাহলে এই দুঃখ রাখবেন কোথায়? আর আপনি দেখেন না যে আওয়ামী লীগের নেতারা কোথা থেকে মাঝে মাঝে হঠাৎ করে ফুচকি দিয়ে, মনে করেন উকি দিয়ে দুটা কথা বলছে যে আমরা আছি। না, এইভাবে না। আমার আপনি মানেন আর না মানেন, আপনি আমরা কিন্তু একরকম যুদ্ধের মধ্যে, আমরা যুদ্ধটা কাদের বিরুদ্ধে করছি? ওই রাজাকারদের বিরুদ্ধেই তো করতেছি। লাল বদর আল বদর এরা তো একই জিনিস, এদেরই তো আন্ডা বাচ্চা এরা। তো এদের বিরুদ্ধে যুদ্ধ, আমরা যেই যুদ্ধটা 71-এ করেছি, আমরা তো আসলে, হ্যাঁ, আজকে 50 বছর পরে আমরা হয়তো যুদ্ধটা ওই 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 অবস্থাতে নেই, কিন্তু আমাদের এই যুদ্ধটা করতে যদি আরো 1 বছরও সময় লাগে, আমি ধরে নিলাম আরো 1 বছর, আমাদের নিজেদের প্রস্তুতির ডাইরেকশনটা কই? আমি তো কোনো ডাইরেকশন দেখছি না। আমরা চিন্তা করছি ইউনূস ওখানে যে কি করছে, অমুক কি করছে, এটা তো আমাদের বিষয় না। আমার তো দেশ আগে মাটি, আমার দেশের মানুষ। ইউনূস ওখানে কি করছে এটা আমার দেখারই বিষয় না। আমি যখন মাঠে নামি, তুর্য কাজী একজন এখানে আপনাকে মন্তব্য করেছেন যে আপনি বলছেন যে আপনি আওয়ামী লীগ নন, সাধারণ মানুষ, আবার বারবার শেখ হাসিনাকে বলছেন প্রধানমন্ত্রী। বিষয়টি অবশ্যই প্রধানমন্ত্রী তো আওয়ামী লীগের কেনা কিছু না। প্রধানমন্ত্রী আমার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তো আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বাধীনতার পক্ষের প্রধানমন্ত্রী। আমি তো বলছি না খালেদা জিয়া আমার প্রধানমন্ত্রী, কারণ খালেদা জিয়া, জিয়াউর রহমান তো, আপনি জিয়াউর রহমানের হাত ধরে গোলাম আজম বাংলাদেশে এসেছে। বাংলাদেশ, আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল। এই গোষ্ঠীটা 21 বছরে ফেলে পুবে, মনে করেন ঘাড়ে গর্দানে অনেক মোটা হয়েছে। এই জঞ্জাল মনে করেন আপনি তো ওভারনাইট শেষ করতে পারবেন না। আওয়ামী লীগের হাতে সুযোগ ছিল, তারা সেটা করেনি। আমি প্রধানমন্ত্রীকে আমি কিছু পয়েন্ট দিব, কারণ ঘটনা হচ্ছে যে আপনি দেখেন পরপর 3টা নির্বাচনে আওয়ামী লীগ যে ক্ষমতায় এসেছে, উনি কিন্তু চেষ্টা করেছেন, প্রথম ক্যাবিনেটের বুড়ো হাবড়াদের বের করে দিয়েছেন সেকেন্ড ক্যাবিনেট থেকে, নতুন একটা ফেজ নিয়ে এসেছেন, চেষ্টা করেছেন। তারপর থার্ড ক্যাবিনেটে যে উনি আবার পরিবর্তন এনেছেন, যে যায় লঙ্কা সে হয় রাবণ। আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি চোর, আপনি করবেন কি? আপনি কত চোর সামলাবেন? আপনি দেখেন না, আমাদের তো নৈতিকতার শিক্ষাটা হয় নাই। আমাদের সবজিওয়ালা ফরমালিন দেয়, আমাদের মাছওয়ালা ওজনে কম দেয়,
আমাদের বাকির দোকানদার বাকির খাতায় ফট করে 3টা লাইন লিখে দেয়। তো এইসব এইগুলো মানুষই যখন ক্ষমতায় যায় তারা তো পুকুর চুরি করবে। তো উনি তো চেষ্টা করেছেন, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা সত্যিকারের দেশপ্রেমিক তারা কর্নার হয়ে গেছে সবসময়। আমরা চাটুকারিতা খুব পছন্দ করি, চাটুকার পরিবেষ্টিত হয়েছিল প্রধানমন্ত্রী, উনি সামহাও ওইটা কিছুটা হয়তো এনজয়ও করেছেন। নাহলে তারা 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 এতটা কাল মানে এই এই দুঃশাসন মানুষের উপর চালিয়ে তারা কিভাবে টিকে থাকে। আমরা তো দেখেন, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যুদ্ধাপরাধীদের বিচারের পরে পরবর্তী সরকারের সময় প্রধানমন্ত্রী যেদিন সংসদে দাঁড়িয়ে শামীম ওসমানকে ডিফেন্ড করলো, শামীম ওসমান হয়তো প্রধানমন্ত্রীর জীবনে, আপনি ধরেন কোনোদিন আমাকে বাঁচিয়েছেন বা আপনি আমার জীবনের এমন একটা কাজ করেছেন, আমি আমার সারা জীবনের কৃতজ্ঞতা আপনার কাছে, আপনাকে আমি রক্ষা করব। কিন্তু আপনি যখন একটা সন্ত্রাসের বিরুদ্ধে, একটা যার বিরুদ্ধে পরিষ্কার ডিস্টিংক্ট কিছু অভিযোগ আছে, তাকে যখন সংসদে দাঁড়িয়ে বলেন যে আমি তাকে রক্ষা করব, তখন তো আপনি আমাদের কথা তো আপনি ভাবলেন না, আপনি তো ভাবেন নাই আমাদের কথা। সেইখান থেকে তো আপনার সাথে আমার দূরত্ব তৈরি হচ্ছে, সেইখান থেকেই তো আমাদের দূরত্ব হচ্ছে। আমরা তো আপনাকে ভালোই বাসি, আমরা তো আপনাকে সারা জীবনই চাই। আপনি শোনেন, একটা কথা বলি, আমরা হয়তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আমাদের প্রধানমন্ত্রী বয়স তো হয়েছেন, উনি তো অমর না। আপনি তো চিন্তা করেন তো, আজকের এই প্রেক্ষাপটে আমাদের প্রধানমন্ত্রীর যদি চোখটা ডোবে, আমি আপনি কিন্তু 200 বছরের জন্য ডুবে যাব। এই কথাটা মানুষকে বোঝানোর জন্য, মানুষ কিন্তু ভিতরে ভিতরে সবাই বুঝছে, সবাই প্রস্তুত। শুধু আমাদের দিক নির্দেশনাই নেই, আমাদের কোনো নেতৃত্ব নেই। আমাদের নেতৃত্বের জায়গাতে কিছু ভালো মানুষকে আনেন, সামনে আনেন, যাদের উপর সাধারণ মানুষের ক্ষোভ আছে। আমি প্রতিপক্ষের ক্ষোভ তো থাকবেই, জামাত শিবিরের ক্ষোভ তো থাকবেই, বিএনপির ক্ষোভ থাকবে, সেটা পলিটিক্যাল, তাদের পলিটিক্যাল মনে করেন তাদের পলিটিক্যাল অ্যাম্বিশনের কারণে সেই ক্ষোভটা থাকবে। কিন্তু সাধারণ মানুষের মনে যেই ক্ষোভ, সেই ক্ষোভটাকে তো আপনি অ্যাড্রেস করবেন। যেই সব লোকজন কথা বললে আমরা দূর থেকে দূর, এর কথা শুনবো না, এর কথা বলি, সেই সব মানুষকে একটু আড়াল করেন। যাদের মিনিমাম গ্রহণযোগ্যতা আছে তাদেরকে সামনে আনেন, তাদেরকে নিয়মিত তারা আপনি দেখেন, কলিমুল্লাহ ভাই কথা বললে হয়তো 3টা লোক জাগে, ঠিক আছে? তসলিমা নাসরিনের আপনার টক শো দেখছিলাম, ঠিক আছে? সেখানে আপনি একটু পিছনে যান না, আমি 5ই আগস্টের আগে যাই, নির্বাচনের আগে যাই, আপনি দেখেন তো এইসব মানুষরা কি পরিমাণ উস্কেছে সাধারণ মানুষকে উস্কেছে। তো আমরা কি আমাদের ওই কৃতকর্ম, হ্যাঁ আমার ভুল হতে পারে, পৃথিবীর সবচেয়ে সুন্দর ওয়ার্ড হচ্ছে আই এম সরি। সরি এবং থ্যাংক ইউ, এই 2টা শব্দ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুইটেস্ট ওয়ার্ড। আমার যদি ভুল হয়ে থাকে, আমার ভুল হতেই পারে, আমি তো মানুষ, প্রধানমন্ত্রীরও ভুল হতে পারে, আমার একটা সরি বলা, আমার জনগণের কাছে, আমার যদি আওয়ামী লীগের কাছে না, আমার জনগণের কাছে যদি আমি একটা সরি বলি, এটাতে আমি কিন্তু বড় হয়ে যাই, আমি ছোট হই না। আপনাকে আমি মাথায় তুলে নেব, আপনি সরি বলেন যে হ্যাঁ আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন, আপনার দায়িত্বে ছিল, আপনি যাকে দিয়েছেন সে দায়িত্ব পালন করেনি, কিন্তু আলটিমেটলি তো আপনি প্রধান। আপনি একটা সরি বলেন, আপনি দেখেন মানুষ ঝাঁপিয়ে পড়বে আপনার জন্য, মানুষ চাচ্ছে আপনাকে। আমরা এই পাগল, এই এরা তো পাগল, এরা রিটার্টেড লোকজনের হাতে পড়েছি, আমার দেশটা বেহাত হয়ে গেছে। এই জিনিসটা অনুধাবন করানোর জন্য ভালো ভালো মানুষ যে যেখান থেকে আছে সমাজের, আমি এখানে আওয়ামী লীগ আর বিএনপি কাউকে আলাদা করছি না, যার এই যে ফজলুর রহমান সাহেব কত সুন্দর কথা বলছেন, হ্যাঁ, এই আসাদ নূররা আর কি কিছু সারাক্ষণই তারা কিন্তু চিন্তিত। এরকম মানুষের সংখ্যা তো আমাদের আরো দরকার, আপনার মতো সুলতানা রহমান আমাদের আরো দরকার। আমরা নিজেদেরকে সংগঠিত না করে আমরা খালি ওদেরকে গালিগালাজ করে তো লাভ নেই, ওরা তো এই করতেই এসেছে রে ভাই। আপনি 71-এ তো আমেরিকা আমাদের বিরুদ্ধে ছিল, তাই না? চায়না তো আমাদের বিরুদ্ধে ছিল, আমরা ওদের লাথি মেরে বের করতে পারি নাই। কেন পেরেছি? কারণ আমাদের জনগণ সাথে ছিল। আপনি জনগণকে না নিয়ে আপনি যদি একটা দলের মধ্যে
সীমাবদ্ধ থাকেন। আপনি এই বিভাজন মানে আমি আপনার জন্য জীবন দিয়ে লড়বো না। আপনি কালকে ডাক দেন, আমি তুর্য কাজী সবার আগে যুদ্ধে যাব। আমার হাতে একটা বন্দুক দেন, আমি যুদ্ধে যাবো, আমাকে ট্রেনিং দেন, আমি যাব। আর শুধু আমি না, আমার মতো হাজার হাজার প্রবাসী আছে যারা যাবে। এটা আমার দেশের প্রশ্ন, আমার মাটির প্রশ্ন, আমার মায়ের প্রশ্ন। এখানে কোনো আপোষ নেই, এখানে কোনো আর কি সুবিধাবাদী কথাবার্তার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা এমন ভাবে গা বাঁচিয়ে বাঁচিয়ে কথা বলি যে আপনি ক্ষমতায় আসলে আপনিও মারবেন না, কলিমুল্লাহ ভাই ক্ষমতায় আসলে কলিমুল্লাহ ভাইও মারবে না। হ্যাঁ, কেউ যাতে আমাকে না মারে। আমি সেই জায়গাটা বাঁচে আমার এখানে, আমি এইভাবে বাঁচতে পারবো না। আপনি ভাবতেছেন আপনি এইভাবে বাঁচবো, আমি এইভাবে বাঁচতে পারবো না। আমাদেরকে সর্বশক্তি দিয়ে ঝাঁপায় পড়তে হবে এবং এই ঝাঁপায় পড়ার জন্য আমার নেত্রীকে আমার দেশে আসতে হবে। আসেন, আপনি বর্ডারে 1 কোটি লোক যাবে, আপনাকে নিয়ে আসবে। আপনি আসেন দেশে, আমরা আপনাকে চাই, আপনি দেশে আসেন। আমাদের কারো উপর নির্ভর করতে না, আমাদের জনগণের উপর আপনি নির্ভর করেন। আমরা আসবো, আপনি আসলে আমরা আপনাকে আমরা জীবন দিয়ে আপনাকে আমরা রক্ষা করব। আপনাকেই আমাদের দরকার। আপনি ভুলে যান এই যে আমি এইসব ক্র্যাপদের নিয়ে, এই যে আসিফ নজরুল, এইসব এরা ক্র্যাপ, এরা বিষ, এরা দেশের কেউ না। আমার মতো দেখতে, আপনার মতো এখন আমাদের যুদ্ধটা একটু কঠিন হবে। এইবারের যুদ্ধটা কঠিন হবে। আগের পাকিস্তানিদের চেহারা দেখে আমরা চিনতাম এরা শালা বিহারি পাকিস্তানি, এদের চেহারাটা চিনতাম। আর এখনকার গুলা এরা কিন্তু আমার আপনার মতোই দেখতে। আমার ঘরেই রাজাকার আছে, আমার রক্তের মধ্যেই রাজাকার আছে। আমি একটু দুইটা দূরে যাই। আমি তো এই কারণেই এই যুদ্ধটা কঠিন। এই কারণেই আমাদের অনেক বেশি সংগঠিত, অনেক বেশি পরিকল্পনার আন্ডারে আমাদের এই ইয়েটা দরকার। এবং আমাদের প্রবাসী সরকার কেন গঠন হচ্ছে না আমি জানি না। আমাদের দেশ তো আসলে বেহাত হয়েছে, আমরা তো এই দেশ লুট হয়ে গেছে। এই লুট হয়ে গেছে, এটা তো কারো বুঝতে বাকি নেই। আর আমাদের প্রধানমন্ত্রী কি কি করেছেন এই ফিরিস্তি আর শুনতে চাই না। এটা আমরা জানি, এটা আমরা জানি, দেশের সমস্ত মানুষ জানে, প্রত্যেকটা গরিব মানুষ জানে যে তারা বাংলাদেশের গত 15 বছরে তারা কি কি সুবিধা পেয়েছে, আমাদের দেশ কত আগায় গিয়েছিল। একটা দেশ আগায় যাওয়া দেশকে পা টেনে, এটা আমাদের বাঙালিদের ক্যারেক্টার। আপনি উপরে ওঠেন, আমি আপনার লেজ ধরে টেনে নামায় দেব। এটার থেকে আমাদের বের হতে হবে, এটার থেকে আমাদের। এবং আপনারা যারা ভাবছেন যে কি হয় কি হয় দেখি না, কি হয় দেখি না, কি হয়, আচ্ছা অমুকের সাথে মিটিং, তমুকের সাথে মিটিং, এগুলোতে কিচ্ছু হবে না আমার জনগণ যতক্ষণ মাঠে না নামবে। জনগণ মাঠে নামুক, আমেরিকাও লেজ তুলে পালাবে, পালাবেই পালাবে। আমার শক্তির চেয়ে, আমার জনগণের শক্তির চেয়ে আমি বিশ্বাস করি না অন্য কোনো শক্তি এখানে পার পেয়ে যাবে।